বাঘের দেশে বনবাসে এসে বাঘকে দেখতে পেলাম না। আমি এসেছি বনবাসে। বনবাস নামক এক অরণ্য ঘেরা ম্যানগ্রোভ বনভূমির সর্পিলাকার খালের পাশের রিসোর্টে। এই ভিডিওতে আপনারা কি দেখবেন? একটা নস্টালজিয়া গল্প এবং ট্যুরের খরচাদি সেটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন, শুধু সাবটাইটেল খেয়াল রাখলে হবে যদি শুধু খরচ জানতেই চান। আর যদি গল্প শুনতে চান তাহলে ভিডিওটা আপনার মনে গেঁথে যেতে পারে। হাই, আমি ওয়াসিম দাসরকার। অনেকে হয়তো চেনেন না, তাই বলে দিলাম আগে থেকে। উপরে লেখা আছে মনের সুখে বনবাসে। আধুনিককালে হয়তো মানুষ মনের সুখেই বনবাসে আসে, কিন্তু আমার কাছে বনবাস শব্দটা একটা শৈশবের নস্টালজিয়া। আই নো অনেকে আমার সাথে রিলেট করতে পারবেন যারা 90s কিডস আছেন অ্যান্ড সাম অফ মাই জেনজি ফ্রেন্ডস। শৈশবের ছুটির দিনগুলোতে আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম, ঠিক সন্ধ্যে নামার সময় সবাই হারিকেনের আলোয় খাওয়া দাওয়া করে খুব আর্লি কিন্তু ঘুমিয়ে যেত। তো ঠিক আমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না, আমিও ঘুমিয়ে যেতাম। ঘুমানোর পরে শোয়ার পরে কিন্তু ঘুম আসতো না, তখন দাদুকে বলতাম, দাদু কিচ্ছা শোনাও। সে কি বাহারি কল্পকথা। এই কল্পকথার মধ্যে আমার পরিচয় হয়েছিল বনবাস নামক শব্দের সাথে। দাদুর সেই গল্পে কখনো রাজা, কখনো রানী কিংবা কখনো রাজপুত্ররা রাগে অভিমানে, আবার কখনো নিজের ইচ্ছায় গভীর জঙ্গলে চলে যেত বনবাসে। তারা অনেক স্ট্রাগল করতো ওই বিষয়গুলা, মানে ওই গল্পের ভিতরে স্ট্রাগল করতো অনেক। কিন্তু আমি তো রাজপুত্র নই কিংবা রাজাও নই, তাহলে এই গল্পে আমার রোল কি? আমার রোল হলো আধুনিক বনবাস। পিওর রিল্যাক্সেশনের জন্যই আমার বনবাসে আসা। সো চলুন শুরু করি কীভাবে এলাম। পাহাড় থেকে সকালে এসে পৌঁছালাম ঢাকার সায়দাবাদে। ওইখান থেকে সকাল 7টায় আর বিকাল 4টায় একটা সোজা মংলার বাস ছাড়ে। উঠে পড়লাম বাসে। আস্তে আস্তে অনেক সুন্দর দৃশ্যও দেখলাম। তারপর 5 ঘন্টায় এসে নামলাম মংলা বাস স্ট্যান্ডে। তারপর 2 মিনিট হেঁটে ফেরিঘাটে। ফেরিঘাট থেকে রিসোর্টের বোটে আসলাম আমতলা ক্যাম্পের ঘাটে। সেখান থেকে অটো নিয়ে চলে এলাম বনবাসে। এসে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম, যেটা আদি যুগে রাজারা পেত না। তারপর এই যে আমার রুম। রুমে ফ্রেশ হয়ে চলে এলাম বনবাসের সরাইখানায় খাবার খেতে। সো আসার পরে দুপুরের খাবার অলমোস্ট রেডি। আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। সো একটা জায়গায় আসলে খাবারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এমন জায়গায় যেখানে প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাটও খুব খারাপ। যাই হোক, সো এই জায়গায় আসার পরে খুব ভালো একটা খাবারের আয়োজন দেখতে পেলাম। সুরমা মাছ, সামুদ্রিক সুরমা মাছ, আলু ভর্তা, ডাল, ঢেঁড়স ভাজি। স্বভাবতই বাসায় আমরা এই ধরনের খাবারই খাই। সো এখানে এসে আসলে মানে মনে হচ্ছে যে আমার নিজের বাসায় ফিরে আসলাম। শহরের এই যান্ত্রিকতা থেকে নিজের বাসায় ফিরে আসলাম, প্লাস এখানে নিজের বাসা থেকেও আরও এক্সট্রা কিছু আছে এখানকার আতিথেয়তা। তো চলেন দুপুরে খাবারটা শেষ করে বাকি কথা পরে হচ্ছে। তারপর শুরু হলো আমার রিল্যাক্সেশন। পুরুষ মানুষের প্রিয় জিনিস হলোই ঘুম, আর আমার রিল্যাক্সেশন মানেই ঘুম। রুমের সবখানেই শুধু ঘুমালাম এই 3 দিন। মাঝে ঝিঝি পোকার আওয়াজ, পাখির গান, আর মাঝে মাঝেই বানর। একটা বানর চলে আসছে, এই দেখেন, এই যে বানর ভাইয়া আমাদের সাথেই বনবাসে আছে, নাকি আমরা তার বনের ভিতরে। পরদিন সকালে গেলাম বোট রাইডে। সো আমরা হলো এখন নৌকা ভ্রমণের জন্য বেরোচ্ছি রিসোর্ট থেকে। রিসোর্টেরই নৌকা আছে, এই যে রিসোর্টের সামনের পাশটায় এই ঢাংমারি খালে আমরা বের হয়েছি। রিসোর্টের মধ্যে যে নৌকাটা ছিল সেটা নিয়ে ভালোই লাগতেছে। মানে কোনো দেখা গেলো যে ইঞ্জিনের নৌকা দিয়ে চললে একটা মাথা ভ্যান করে আসে, বাট এই নৌকা বায়ে বায়ে, এই যে বৈঠা দিয়ে বায়ে বায়ে নৌকা চালানো, খালে বসে এনজয় করা, এত সুন্দর প্রকৃতি দেখা, জিনিসটা আসলে অনেক সুন্দর, অনেক ফিল করার মতো ব্যাপার। বনবাসের বৃষ্টি কিন্তু অদ্ভুত সুন্দর। বৃষ্টি উপভোগের জন্য হলেও এখানে আসা উচিত। Green walls weep, the world
world's asleep. A tin roof's drum, a warm soft hum, washed in silver light, a healing quiet. তারপর বিকেলে বনবাসের চিপাচাপা অবজারভেশন করলাম। এই ধরেন এখানে বনবাসীদের জন্য 5টা রুম, আর প্রতিটা রুমের সামনে এমন এমন ভিউ। ডুপ্লেক্স থেকে এমন ভিউ, আর কাপল যারা রাজার বংশধর তাদের জন্য এসি রুম থেকে এমন ভিউ। আমি দুধ ভাত, তাই বিকেলটা এখানে বসে চা খেয়ে কাটিয়ে দিলাম। তারপর সন্ধ্যায় দিল নাস্তা, মানে পাস্তা। রাতে খেলাম ঢেকুর তুলে, তারপর আবার ঘুম। আগামী পার্টে আমরা যাব হারবাড়িয়া ইকো ট্যুরিজম। এই গল্পটা অনেক বেশি ভয়ানক ছিল, তাই অপেক্ষা করুন, গল্প এখনো বাকি।